সো আমরা লাস্ট ক্লাস যেখানে শেষ করেছিলাম আজকে ওখান থেকে শুরু করতেছি। আমরা শেষ করেছিলাম হচ্ছে কেপলারের সেকেন্ড ল। কেপলারের সেকেন্ড লটা কি কি ছিল? গ্রহ এবং সূর্যের সংযোগকারী রেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল কি করে অতিক্রম করে। তারপর আমরা যদি আরেকবার রিকল করি, দেখো কি ছিল বিষয়টা। ছিল হচ্ছে এরকম, ঠিক আছে? অর্থাৎ এখানে যদি তোমার কি থাকে, এই জায়গায় যদি তোমার সূর্যটা থাকে, ঠিক আছে? ওকে, সো এখন আমরা যেটা দেখছিলাম, এই জায়গায় যদি আমাদের সূর্যটা থাকে, আমরা যেটা দেখছিলাম যে এখান থেকে এই যে ধরো এটা এখান থেকে এখানে আসলো, আবার এই যে এটা ধরো এ বিন্দু, এটা ধরো কি বিন্দু, বি বিন্দু। এ থেকে বি তে আসতে সে এতটুকু এরিয়া কি করছে, কভার করছে, এই যে এই পথটা সে আসছে, এবং তার সময় লাগছে হচ্ছে কি টি পরিমাণ। আবার একইভাবে গ্রহটা এখানে একটা পয়েন্টে ছিল, সেখান থেকে সে এখানে আসছে, ঠিক আছে? এই যে এখান থেকে এখানে গেছে, তাও কতটুকু সময় লাগছে, তার টি সময়ই লাগছে। ধরো সি বিন্দু থেকে ডি বিন্দুতে গেছে, এই ক্ষেত্রে এতটুকু এরিয়া সে কি করছে, কভার করছে। So, আমরা যেটা কেপলার আমাদেরকে যেটা বললো সেটা হচ্ছে এই যে টি সময়ে সে যে কোনো দিকে যে দূরত্ব অতিক্রম করবে, অন্য অংশেও যে দূরত্ব অতিক্রম করবে, সেক্ষেত্রে টোটাল ক্ষেত্রফলটা আসলে কি হবে, সেম। এটা আমরা অবশ্য নর্মাল কমন সেন্স দিয়েও দেখতে পারি। দেখো তো এই অংশটা একটু মোটা, ঠিক আছে? আবার এই অংশটা একটু চিকন আকারে আবার লম্বা। তো দিন শেষে যখন দুটোটার এরিয়া আমরা আলাদা আলাদা ভাবে হিসাব করব, দেখবো আসলে কি আসে, সেম আসে। কিন্তু তারপরেও এটার আজকে আমরা একটু প্রমাণটা দেখব। কিন্তু আগে থেকেই বলে দিই, এই প্রমাণ আসলে দিন শেষে আমাদের লাগবে না। কেপলারের তিনটা সূত্র, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র, এই এই জিনিসগুলো আসবে। কেপলারের প্রথম সূত্রের নাম আসবে, দ্বিতীয় সূত্রের নাম আসবে, তৃতীয় সূত্রের নাম আসবে, তৃতীয় সূত্রের যে অংশটা ওইটার ম্যাথ আসবে। এই প্রমাণগুলো লাগবে না। তারপরও যে কিউরি সিরিজে কেমনে আসলে সমান সময় সমান ক্ষেত্রফল সমান হয়, এটা একটু, সরি, কেমনে সমান সময়ে ক্ষেত্রফল সমান হয়, এটা আমরা একটু চেক করব। এই যে সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে, এই জিনিসটাকে আমরা আরো একভাবে বলতে পারি। দেখো সেটা কিভাবে বলা যায়, খেয়াল করো। ধরো এটা হচ্ছে আমাদের একটা উপবৃত্ত, ওকে? এখন এই উপবৃত্তের, ধরো এই জায়গায় হচ্ছে তোমাদের সূর্য আছে, এই জায়গায় হচ্ছে কি আছে, উপবৃত্তের ফোকাসে কি থাকে বলো, সূর্য থাকে, ঠিক আছে? এখন আমি যদি বলি, এখন আমি যদি বলি এইটা হচ্ছে আমাদের উপবৃত্ত, উপবৃত্তের এই জায়গায় হচ্ছে আমাদের সূর্য আছে ফোকাসে। ধর আমরা খুবই ক্ষুদ্র একটা যদি দূরত্ব নিই, খুবই ক্ষুদ্র দূরত্ব, ঠিক আছে? খুবই ক্ষুদ্র দূরত্ব, দেখো এখান থেকে এখানে কানেক্ট করলাম, আবার এখান থেকে এখানে কানেক্ট করলাম, ঠিক আছে? তাহলে এটা খুবই ক্ষুদ্র একটা ক্ষেত্রফল না? খুবই খুবই ক্ষুদ্র একটা ক্ষেত্রফল। খেয়াল করো, এই যে এতটুকু অংশ, জাস্ট এই অংশটা, ঠিক আছে? এবং এই অংশের আমি ক্ষেত্রফল নিয়ে নিচ্ছি কত, ডিটি। এবং এখান থেকে এখানে যেতে আমার যে সময়টা লাগছে ওইটা আমি ধরে নিচ্ছি কত, ডিটি, ঠিক আছে? তাহলে এই জিনিসটা কি হলো, ডিটি সময় তুমি কতটুকু ক্ষেত্রফল অতিক্রম করলে, ডি এ পরিমাণ ক্ষেত্রফল অতিক্রম করলে। এই জিনিসটাকে বলা হয় অ্যাঙ্গুলার ভেলোসিটি। এই জিনিসটাকে কি বলা হয়? অ্যাঙ্গুলার ভেলোসিটি, অর্থাৎ ডি এ বাই কি, ডিটি, ঠিক আছে? অ্যাঙ্গুলার ভেলোসিটি জিনিসটা কি, ডি এ বাই ডিটি। তো দেখো তো দিন শেষে আমরা যে এর আগে যে চিত্রটা দেখছিলাম, ওখানে আমরা কি দেখলাম, যে সমান সময় সমান ক্ষেত্রফল অতিক্রম করে। আর এটা কি বোঝায় দেখো তো, কোনোভাবে যদি আমি এই জিনিসটাকে ধ্রুবক প্রমাণ করতে পারি, অর্থাৎ ডিটি বাই ডি এ বাই ডিটি কে যদি আমি কোনোভাবে ধ্রুবক প্রমাণ করতে পারি, তাহলে তো আমার জিনিসটা একই প্রমাণটাই আসে, তাই না? দেখো তো, সময়ের সাপেক্ষে ক্ষেত্রফল যদি কি থাকে, অপরিবর্তিত থাকে, বা সময়ের সাপেক্ষে একই সময় ব্যবধানে যদি ক্ষেত্রফল একই থাকে, তার মানে ওইটাই তো সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। আসো সেই প্রমাণটা আমরা একটু দেখার চেষ্টা করি। কিন্তু এই প্রমাণটা দেখার আগে আমার একটা বেসিক আইডিয়া লাগবে। ওই বেসিক আইডিয়াটা আমি তোমাকে প্রথমে দিয়ে দিই। দেখ, ধরো এটা হচ্ছে উপবৃত্ত, ঠিক আছে? এই উপবৃত্তের, ঠিক আছে, এই উপবৃত্তের ধরো এই পয়েন্টে আছে হচ্ছে তোমার সূর্য, ঠিক আছে? এই পয়েন্টে কি আছে, সূর্য। আর এই পয়েন্টে আছে ধরো তোমার গ্রহ, ঠিক আছে? তাহলে আমরা যদি দেখি, এই পয়েন্টটা আছে হচ্ছে আমাদের সূর্য, আর এটা হচ্ছে আমাদের, আর এটা হচ্ছে আমাদের কি, গ্রহ। সো আমরা যদি কানেক্ট করি, সূর্য এবং গ্রহের সংযোগকারী সরলরেখা কোনটা বলো তো? সূর্য এবং গ্রহের সংযোগকারী সরলরেখা হচ্ছে কোনটা, এটা।
এটা হচ্ছে সূর্য এবং গ্রহের সংযোগকারী সরলরেখা। আচ্ছা, আমরা তো এটা জানি যে কোনো একটা বস্তু যদি ঘূর্ণায়মান হয়, বিশেষ করে গ্রহ যখন সূর্যকে কেন্দ্র করে ঘুরে, এদের মধ্যে মহাকর্ষ বল ক্রিয়াশীল থাকে। ওই মহাকর্ষ বলটাই কেন্দ্রমুখী বলের কি দেয়, যোগান দেয়। তাহলে এই ক্ষেত্রে এই সূর্য এই গ্রহকে নিজের দিকে যে আকর্ষণ করবে, সে আকর্ষণ বলটা কোন দিকে কাজ করবে বলো? সে আকর্ষণ বলটা কাজ করবে এদিকে, সূর্য গ্রহকে নিজের দিকে আকর্ষণ করবে। আচ্ছা, আবার এই গ্রহটার অবস্থান আমরা কোন ভেক্টরের সাহায্যে নির্ণয় করতে পারি? অবস্থান ভেক্টরের সাহায্যে কি করতে পারি, নির্ণয় করতে পারি। সো দেখো, এটাই তো আসলে সেই এই যে সংযোগকারী রেখা, এটাই তো অবস্থান। So আমি এটাকে একটু বর্ধিত করে দিলাম, ঠিক আছে? এই রেখাটাকে আমরা একটু কি করে দিলাম, ধরো বর্ধিত করে দিলাম। তাহলে এইটা হচ্ছে আমাদের কি ভেক্টর? এইটা হচ্ছে আমাদের অবস্থা ভেক্টর। ঠিক আছে, তাহলে খেয়াল করো, সূর্য গ্রহকে এত বলে নিজের দিকে আকর্ষণ করে, এটা আবার কেন্দ্রমুখী বলের যোগান দেয়। যাই হোক, মানে বলটা এদিকে কাজ করে। আবার গ্রহ এবং সূর্যের যে কানেক্টিং রেখা, এটাই তো গ্রহের কি নির্দেশ করে, অবস্থান। তার মানে অবস্থানকে আমরা কি দ্বারা প্রকাশ করি? অবস্থান ভেক্টর দিয়ে প্রকাশ করি। বলো, এফ এবং আর এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত ডিগ্রি? 180 ডিগ্রি। আসো, তাহলে একটা ঘূর্ণায়মান বস্তু যদি হয়, গ্রহ অবশ্যই একটা কি বস্তু, ঘূর্ণায়মান বস্তু। তাহলে একটা ঘূর্ণায়মান বস্তু যদি হয়, ঘূর্ণায়মান বস্তুর ক্ষেত্রে অবশ্যই কি থাকবে, ঘূর্ণনশীল বল থাকবে, টর্ক। তো আমরা জানি টাও ইকুয়াল টু কি, আর এফ সাইন থিটা। বলো এখানে থিটা কত? আর এফ সাইন কত ডিগ্রি? 180 ডিগ্রি। সাইন 180-র মান কত? 0। অর্থাৎ এটা কি বোঝায়? অর্থাৎ এই যে ঘূর্ণায়মান গ্রহটা আছে, এর উপর বাহ্যিক কোনো টর্ক প্রযুক্ত হচ্ছে না। এর উপর কি প্রযুক্ত হচ্ছে না? বাহ্যিক কোনো টর্ক প্রযুক্ত হচ্ছে না। তাহলে এখান থেকে আমরা আরেকটা ডিসিশন নিতে পারি। দেখো, আর নিউটনের বলবিদ্যা যারা ভালোভাবে পড়ছো তারা জানো যে এফ ইকুয়াল টু নিউটনের যেটা দ্বিতীয় সূত্র, সেটা হচ্ছে কি ডিডিটি অফ কি, পি। তাই না? এই সূত্রটা তোমরা জানো। অর্থাৎ বাহ্যিক কোনো বল যদি প্রযুক্ত না হয়, তাহলে আমরা জানি ভরবেগের কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা যদি বাহ্যিক বল প্রযুক্ত না করি, তার মানে এফ কত হয়? 0। তার মানে ডিপি বাই ডিটি কি হয়? ধ্রুবক। অর্থাৎ সময়ের সাপেক্ষে আমি পি কে ডিফারেন্সিয়েট করলাম, আনসার আসছে 0। তাহলে একটা রাশির সাপেক্ষে আরেকটা রাশিকে ডিফারেন্সিয়েট করলে তখনই আনসার 0 আসে, যখন এই রাশির সাপেক্ষে ওইটা কি হয়, ধ্রুবক। তাহলে এখানে কি কনস্ট্যান্ট, পি কনস্ট্যান্ট। ঠিক সেম জিনিসটা এটার ক্ষেত্রেও প্রযোজ্য, সেম জিনিসটা। তাহলে আমরা লিখতে পারি এখানে টাও ইকুয়াল টু ডিডিটি অফ কি, এল। আমরা জানি না, রৈখিক ভরবেগকে আমরা পি দিয়ে প্রকাশ করি, আর কৌণিক ভরবেগকে আমরা কি দিয়ে প্রকাশ করি, এল দিয়ে প্রকাশ করি। তাহলে যেহেতু টাও কত, 0, তার মানে টি এর সাপেক্ষে যদি এল কে ডিফারেন্সিয়েট করে 0 আসে, তাহলে অবশ্যই এল কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে। এই জিনিসটা তোমরা একটু মাথায় রাখো। অর্থাৎ আমি যেটা বুঝাতে চাইছি, সূর্যকে কেন্দ্র করে যে গ্রহগুলা ঘুরতেছে, এই গ্রহগুলোর উপর বাহ্যিক কোনো টর্ক ক্রিয়াশীল থাকে না। বাহ্যিক কোনো টর্ক ক্রিয়াশীল না থাকার কারণে তার কৌণিক ভরবেগের মান কি থাকে, কনস্ট্যান্ট থাকে। ওকে, সো আমরা আমাদের আগের পেজে চলে যাই। ওকে, সো এখানে আমরা যেটা বললাম যে সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে, কথা যেই কথা। আর ডি এ বাই ডিটি অর্থাৎ অ্যাঙ্গুলার ভেলোসিটি ধ্রুবক থাকাও কি কথা, সেম কথা। সো আমরা একটু দেখি এই প্রমাণটা আসলে কিভাবে করতে হয়। আসলে ধরো আমরা ধরে নিচ্ছি ডিটি সময়ে উৎপন্ন ক্ষেত্রফল হচ্ছে ডিএ। সুতরাং একক সময়ে উৎপন্ন ক্ষেত্রফল হচ্ছে কি বলো, ডিএ বাই ডিটি। ডিটি সময়ে উৎপন্ন ক্ষেত্রফল ডিএ, আর একক সময়ে উৎপন্ন ক্ষেত্রফল হচ্ছে কি, ডিএ বাই ডিটি। এটাই হচ্ছে আমাদের কি, অ্যাঙ্গুলার ভেলোসিটি। তো আমাদের যেটা প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে যে ডিএ বাই ডিটি ইকুয়াল টু কি, কনস্ট্যান্ট। যদি এটা কনস্ট্যান্ট আছে তাহলে বুঝবো কেপলারের সেকেন্ড ল ঠিক আছে, নাহলে কেপলারের সেকেন্ড ল কি ভুল। দেখো, ধরো এটা হচ্ছে আমাদের উপবৃত্ত। উপবৃত্তের এই জায়গায় ধরো হচ্ছে আমাদের সূর্য আছে, ঠিক আছে? সূর্য থেকে, সূর্য থেকে এদিকে একটা দূরত্ব হচ্ছে, ধরে নিলাম আমরা এটা। সূর্য থেকে এখান থেকে এখানে একটা খুবই ক্ষুদ্র দূরত্ব আমি ধরে নিচ্ছি, খুবই ক্ষুদ্র। ঠিক আছে, এটা ধরে নিলাম আমরা এটা। ঠিক আছে, এই যে ক্ষুদ্রতম দূরত্ব, এই ক্ষুদ্রতম দূরত্ব যেতে আমার টাইম লাগছে, অর্থাৎ এখান থেকে এখানে যেতে আমার সময় লাগছে ডিটি। এবং এই যে ক্ষুদ্র ক্ষেত্রফল, এই ডিটি সময়ে আমি কতটুকু দূরত্ব কতটুকু ক্ষেত্রফল অতিক্রম করছি, ডি এ পরিমাণ ক্ষেত্রফল আমি অতিক্রম করছি। ঠিক আছে, এই ছোট অংশটা তোমরা দেখলে না? এবার এই জিনিসটাকে আমি একটু তোমাদের সুবিধার জন্য বড় করে আঁকতেছি। দেখো, আমাদের সুবিধার জন্য এই ক্ষুদ্র অংশটাকে আমি একটু বড় করে দিচ্ছি। হ্যাঁ, তো এটা, দেন হচ্ছে এটা। ওকে, ওকে। এখন তুমি একটা জিনিস খেয়াল করো,
এটা তো হচ্ছে বৃত্তচাপ, যেটাকে আমরা এস দিয়ে প্রকাশ করি। এখন এখান থেকে এখানে যেতে আমি ধরে নিলাম আমার বেগ লাগছে কত, ভি। তাহলে আমি জানি এস ইকুয়াল টু কি জানি, ভিটি। সো ভি, বাট টাইমটা কত, ডিটি। তার মানে এস ইকুয়াল টু কত, ভি ইন্টু ডিটি। আচ্ছা, এখন তুমি খেয়াল করো তো, এই যে ক্ষুদ্রতম অংশ, আমরা এখানে চাইলে এই যে এখান থেকে একটা যদি আমি লম্ব আঁকি, এখান থেকে যদি আমি একটা লম্ব আঁকি, তাহলে এই অংশটা একটা ত্রিভুজ হয়ে যায় না? আমি যদি নাম দিয়ে দিই ত্রিভুজ কত, এ বি সি, এই অংশটা আসলে একটা ত্রিভুজ। তো এখানে এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো, এখান থেকে এটার পর্যন্ত সংযোগকারী যেই রেখা, এটাকে আমরা বলতে পারি কি ভেক্টর, ব্যাসার্ধ ভেক্টর, ঠিক আছে। আর এই যে হাইট, এটাকে আমি বলতে পারি কি এইচ, আর এটা হচ্ছে কি আমাদের ব্যাসার্ধ ভেক্টর, ঠিক আছে। এখন এই ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমি নির্ণয় করতে চাই, আসো আমরা নির্ণয় করি। ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, অথবা আমি যেটা বলতে পারি, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, অথবা এটাই আসলে আমাদের কি, ডিএ। এখন প্রশ্ন হচ্ছে স্যার এটা কেমনে ডিএ? দেখো, ডিটি সময় তুমি কতটুকু ক্ষেত্রফল অতিক্রম করছো, ডিএ। এই যে ক্ষুদ্র অংশটার মধ্যে আমি জাস্ট এই অংশটুকু লম্বটা নিলাম, খুবই ক্ষুদ্র একটা অংশ বাদ যাচ্ছে, বাট এটা এতই ক্ষুদ্র, ঠিক আছে। আমি তো তোমার বোঝার সুবিধার জন্য এত বড় আঁকছি, প্রকৃতপক্ষে জিনিসটা এরকম দেখো। প্রকৃতপক্ষে জিনিসটা এরকম, মানে এটা এতই ক্ষুদ্র যে তুমি আসলে এটা খুবই নেগলিজিবল। সো ওই জিনিসটা আমরা চাইলে কি করতে পারি, বাদ দিতে পারি। কারণ আমরা জানি ডি শব্দটা, ডেল এর জায়গায় যখন আমরা ডিএস করি, এটা জানি আমরা হচ্ছে ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময়। আচ্ছা, এখন তাহলে তুমি খেয়াল করো, এই যে এইচ, এটার মান তো তোমার জানা উচিত, এই এইচ এর মান তো তুমি জানো না। তাহলে তখন আমি কি করলাম, এই ছোট যে অংশ, এটাকে একটা আমি কি ধরে নিব, ত্রিভুজ ধরে নিব। স্যার কেমনে? এটা তো বাঁকা অংশ, এটাকে আমরা ত্রিভুজ ধরে নিতে পারতেছে। তাহলে তুমি খেয়াল করো, ধরো এটা একটা বৃত্ত, ঠিক আছে। এই বৃত্তে তুমি এতটুকু একটা অংশ কেটে নাও তো, দেখো তো এই অংশটা যদি তুমি কেটে নাও, এটা আসলে এরকম একটা সরলরেখার মতো দেখায় না? ঠিক সেম ভাবে এটা এতই ক্ষুদ্র একটা অংশ, অর্থাৎ আমরা যদি আবার লিখি বিষয়টা, এটা এতই ক্ষুদ্র যে একটা ধরো এই এতটুক ক্ষুদ্র একটা অংশ, তাহলে এটা এতই ক্ষুদ্র অংশ, যেটা আসলে একটা কিসের মতো দেখায়, সরলরেখার মতোই দেখায়। তাহলে ওই হিসাবে যদি চিন্তা করি, এটাকে একটা আমরা ছোট্ট ত্রিভুজ বিবেচনা করতে পারি। এই অংশটা, এইটা অংশটাকে আমি একটা কি বিবেচনা করলাম, ছোট ছোট ত্রিভুজ বিবেচনা করলাম। এবার তুমি খেয়াল করো, দেখো এই যে কোণ, ঠিক আছে, এই কোণটা ধরো আমি ধরে নিলাম হচ্ছে থিটা, ঠিক আছে। বাইরের দিকে যে কোণ, এটা আমি ধরে নিলাম থিটা। তাহলে বলো তো এই কোণটা কত হবে, ভেতরের এই কোণটা, এই কোণটা হবে 180 মাইনাস কত, থিটা। তাহলে এই কোণটা হচ্ছে আমাদের 180 মাইনাস কত, থিটা। এই যে 180 মাইনাস থিটা। তাহলে এই ত্রিভুজ থেকে বলো তো, এইটা এইচ, এইটা 180 মাইনাস থিটা, আর এটা হচ্ছে তোমার এস। এস সমান তুমি কি জানো? এস সমান তুমি জানো ভি ইন্টু ডিটি। তাহলে এই ছোট্ট ত্রিভুজ থেকে দেখো তো তুমি কি লিখতে পারো, এই ছোট্ট ত্রিভুজ থেকে তুমি এই যে সাইন থিটা, থিটার জায়গায় কি লিখবা, 180 মাইনাস থিটা। সাইন থিটার সমান কি জানো তুমি বলো? লম্ব বাই অতিভুজ। লম্ব কত, এইচ, অতিভুজ কত, এস, ঠিক আছে। তাহলে এখান থেকে বলো এইচ সমান তুমি কি পাচ্ছ, এইচ সমান তুমি পাচ্ছ এস সাইন 180 মাইনাস থিটা। তাহলে তুমি বলো সাইন 180 মানে 2 × 90 মাইনাস সেকেন্ড কোয়াড্রেন্ট, তো এটার কোনো চেঞ্জ নাই, এটা সাইন থিটা হয়ে যাবে। আর এস, এস এর জায়গায় তুমি লিখতে পারো ভি ইন্টু ডিটি সাইন থিটা, লিখলাম, ঠিক আছে। এবার আসো ক্ষেত্রফল। ক্ষেত্রফল তুমি জানো হাফ ইন্টু ভূমি, বলো ভূমিকে আর, ঠিক আছে। উচ্চতা তোমার কত, এইচ, ঠিক আছে। তাহলে এই হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, যেটা দেখো এটা তুমি কত বের করে রাখছো, ভি ডিটি সাইন থিটা। এবার আসো, আমরা যেটা খেয়াল করতেছিলাম, আমরা যেটা নির্ণয় করতেছিলাম, সেটা হচ্ছে কি অ্যাঙ্গুলার ভেলোসিটি। কি বের করতেছিলাম? অ্যাঙ্গুলার ভেলোসিটি। অ্যাঙ্গুলার ভেলোসিটি সূত্র হচ্ছে ডিএ বাই কি, ডিটি। বলো ডি এর মান কত, হাফ ইন্টু আর ইন্টু বি ডিটি সাইন থিটা, আর ভাগ করবা কত দিয়ে, ডিটি দিয়ে। ডিটি ডিটি দেখো তো চলে যাচ্ছে কিনা, খেয়াল করো, ডিটি ডিটি চলে গেল, কি থাকে এখানে, উপরে থাকে হচ্ছে আর ভি সাইন থিটা, আর নিচে থাকে 2। দেখো উপরে আর নিচে আমি একটা এম গুণ করতেছি, এম ভি আর সাইন থিটা, আর নিচে হচ্ছে কত, 2m। এখন আসো, আমরা যদি লিখি কৌণিক ভরবেগ যে টার্মটা, সেই টার্মটার কথা যদি আমরা এদিকে লিখতে চাই, কোথায় লিখবো? ধরো আমি এখানে একটা বক্স করে দিই, ধরো এই, ঠিক আছে, এই বক্সের মধ্যে আমরা আমাদের কৌণিক ভরবেগটাকে একটু দেখার চেষ্টা করি। তাহলে কৌণিক ভরবেগ, দেখো কৌণিক ভরবেগকে প্রকাশ করা হয় কি দিয়ে, এল
এল ইকুয়াল টু তুমি জানো আর পি সাইন থিটা, যেহেতু তুমি নিউটনীয় বলবিদ্যা পড়ে আসছো, আর পি ইকুয়াল টু তুমি জানো এম ভি, তাহলে এটা হচ্ছে কি এম ভি আর সাইন থিটা। ইন্টারেস্টিং পার্ট দেখো তো, উপরে এখানে এম ভি আর সাইন থিটা জিনিসটা আসছে না? তাহলে এটা কাট করে যদি আমি এখানে নিয়ে আসি, তাহলে আমি এটা সমান কি পেয়ে যাচ্ছি বল? এই যে এটা সমান আমি কি পেয়ে যাচ্ছি? পেয়ে যাচ্ছি হচ্ছে এল বাই কত, 2m। এবার মজার ঘটনাটা খেয়াল করো তো, তুমি যে কিছুক্ষণ আগে দেখলা এরকম ঘূর্ণায়মান বস্তুর ক্ষেত্রে কি কনস্ট্যান্ট থাকে? কৌণিক ভরবেগ কনস্ট্যান্ট থাকে। তাহলে কৌণিক ভরবেগ আসছে, তাহলে এই পুরা জিনিসটাই আর যেহেতু কৌণিক ভরবেগ কনস্ট্যান্ট থাকে, তার মানে এই পুরা জিনিসটাই দিন শেষে কি থাকে? কনস্ট্যান্ট থাকে। অর্থাৎ আমরা যেটা প্রুফ করলাম সেটা হচ্ছে একটা খুবই ক্ষুদ্র সময়, ডিটি সময় ব্যবধানে যখন ডি এ ক্ষেত্রফল অতিক্রম করছে, ওই ক্ষেত্রে অ্যাঙ্গুলার ভেলোসিটি কত? ধ্রুবক। অ্যাঙ্গুলার ভেলোসিটি ধ্রুবক, এটা কথাটা মানে হচ্ছে ডিটি সময়ে যেই ক্ষেত্রফলটা অতিক্রম করছে, এটা আসলে সকল ডিটি সময়ে অতিক্রান্ত ক্ষেত্রফলটা কি থাকে? সেম। এটাই ছিল আমাদের কেপলারের সেকেন্ড সূত্র, যে সূর্য এবং গ্রহের সংযোগকারী রেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করবে। দ্যাটস ইট। ওকে, এবার চলে যাই আমরা আমাদের কেপলারের তৃতীয় সূত্র, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সূত্র। কেপলারের তৃতীয় সূত্র, ঠিক আছে? এটাকে বলা হয় আবর্তনকালের সূত্র বা সময়ের সূত্র। কেপলারের তৃতীয় সূত্রকে বলা হয় আবর্তনকালের সূত্র বা সময়ের সূত্র। ঠিক আছে, কেপলারের দ্বিতীয় সূত্রকে কি বলা হয়? আবর্তনকালের সূত্র বা সময়ের সূত্র। ওকে, এটা হচ্ছে, এটা থেকে তোমার ম্যাথ হবে, সো এটা তুমি খুব ভালো করেই বোঝার চেষ্টা করবে। ঠিক আছে? সূর্যকে উপবৃত্তের ফোকাসে রেখে, সূর্যকে উপবৃত্তের ফোকাসে রেখে উপবৃত্তাকার পথে ঘূর্ণায়মান গ্রহ ঘূর্ণায়মান গ্রহসমূহের ঘূর্ণায়মান গ্রহসমূহের পর্যায়কালের বর্গ ওই গ্রহ এবং সূর্যের সংযোগ সংযোগকারী রেখার গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক। এটা হচ্ছে আমাদের কেপলারের থার্ড সূত্র। যাই হোক, বাংলা কথাবার্তায় পড়ে যাই, তোমাকে চিত্রটা বুঝালে তুমি একদম, তোমার কাছে বিষয়টা পানির মতো সহজ হয়ে যাবে, একদম খুব ইজি। আসো, ধরো এটা হচ্ছে তোমার উপবৃত্ত। ঠিক আছে, এটা একটু ভালো করে বুঝি আমরা। দেন ধরো এটা আর একটা কক্ষপথ। ওকে, দেন ধরো এটা আরেকটা কক্ষপথ। ওকে, আমরা আরো একটা কক্ষপথ আমরা নিই। আচ্ছা, এখন তুমি জিনিসটা খুব ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো, এই জায়গায় ধরো আমার সূর্য আছে। কোন জায়গায়? এই জায়গায় ধরো আমাদের কি আছে? সূর্য। এই জায়গায় আমার সূর্য আছে। সূর্য, সূর্যকে আমি লিখলাম সান। ঠিক আছে, এখন সূর্য থেকে আমরা এখন গ্রহগুলা যদি একটু করে বসাই, ধরো এই জায়গায় একটা গ্রহ আছে, ধরো এখানে একটা গ্রহ আছে, এখানে একটা গ্রহ আছে, এখানে একটা এখানে একটা গ্রহ আছে, ধরো এখানে একটা গ্রহ আছে। এই যে দেখো, এই গ্রহটা এই কক্ষপথে কেন্দ্র করে ঘুরছে, এটা এইভাবে কেন্দ্র করে ঘুরছে, এটা এইভাবে কেন্দ্র করে ঘুরছে, আর লাস্টটা এইভাবে কেন্দ্র করে ঘুরছে। এরকম যতগুলো আছে সবগুলো আমরা দিতে পারি। ঠিক আছে, আচ্ছা, খেয়াল করো তাহলে। এখন আমরা যদি একটু খেয়াল করি যে ধরো সূর্য থেকে এই গ্রহের সংযোগকারী রেখা হচ্ছে
ঠিক আছে, তাহলে আমি ধরে নিচ্ছি সূর্য থেকে এই দূরত্বটা হচ্ছে কত, R1। ভালো করে খেয়াল করো। আবার সূর্য থেকে এই গ্রহের অতিক্রান্ত দূরত্ব আমি ধরে নিচ্ছি হচ্ছে, এই গ্রহের অতিক্রান্ত দূরত্ব, ধরো এটা আমি ধরে নিচ্ছি সূর্য থেকে এই গ্রহের, হ্যাঁ, এই গ্রহের অতিক্রান্ত দূরত্ব আমি ধরে নিচ্ছি হচ্ছে কত, R3। এবং সূর্য থেকে এই গ্রহে অতিক্রান্ত দূরত্ব আমি ধরে নিচ্ছি কত, R4। R4, ইন্টারেস্টিং বিষয়, খেয়াল করো। তাহলে চারটা গ্রহ, সূর্য থেকে এই গ্রহের অতিক্রান্ত দূরত্ব R1, এটার অতিক্রান্ত দূরত্ব R2, এটার অতিক্রান্ত দূরত্ব R3, এটার অতিক্রান্ত দূরত্ব R4। এখন অতিক্রান্ত দূরত্ব নাকি অতিক্রান্ত গড় দূরত্ব, এটা একটু বুঝতে হবে। অতিক্রান্ত আসলে দূরত্ব না, অতিক্রান্ত বিষয়টা হচ্ছে কি, অতিক্রান্ত গড় দূরত্ব। প্রশ্ন হচ্ছে স্যার কেন গড় দূরত্ব? খুবই সহজ হিসাব, দেখো। এটা একটা ধরো উপবৃত্তাকার পথ। তো এখান থেকে এই যে দূরত্ব ধরো R1, এই দূরত্ব ধরো R2, এই দূরত্ব ধরো R3। তো এখন তুমি তো নিজেই দেখতেছো এই সবগুলো দূরত্ব একই না, ভিন্ন ভিন্ন। তো যেহেতু দূরত্বগুলো ভিন্ন ভিন্ন, তো আমি তো কোনো নির্দিষ্ট একটা দূরত্ব ধরলে হবে না বৃত্তের মতো। তো আমরা সবগুলো যোগ করে যতগুলা যোগ করছে তত দিয়ে ভাগ, এই জন্য কি হিসাব করা হয়, গড় দূরত্ব হিসাব করা হয়। তো গ্রহগুলা গড় দূরত্ব আমরা এরকম R1, R2, R3, R4 ধরে নিলাম। এবার এই গ্রহটা সূর্যকে কেন্দ্র করে ঘুরে আবার তার আগের অবস্থানে আসতে যে সময় লাগে, ওই সময়টা আমি ধরে নিচ্ছি হচ্ছে পর্যায়কাল T1। সেকেন্ড গ্রহের সময় লাগে পর্যায়কাল T2। থার্ড গ্রহের সময় লাগে পর্যায়কাল T3। এবং ফোর্থ গ্রহের সময় লাগে পর্যায়কাল কত, T4। বুঝছো? তাহলে এই জিনিসটা আমরা আপাতত বুঝতে পারলাম। ওকে, তো এবার দেখো এই জিনিসটাকে আমরা একটু এবার অন্যভাবে, বলতেছে সূর্যকে উপবৃত্তের ফোকাসে রেখে উপবৃত্তাকার পথে ঘূর্ণায়মান গ্রহসমূহের পর্যায়কালের বর্গ। সো পর্যায়কাল মানে কত, টি। পর্যায়কাল মানে হচ্ছে কত, টি। তাহলে টি এর বর্গ মানে কত, T²। এবং গড় দূরত্বকে আমরা প্রকাশ করছি আর দিয়ে। তাহলে গড় দূরত্ব আর এর ঘনফলের কি, সমানুপাতিক। তাহলে T² সমানুপাতিক কি, R³। অর্থাৎ এটার মানে কি বলতো, তাহলে আমরা যদি লিখতে পারি T² বাই R³ ইকুয়াল টু কি, কনস্ট্যান্ট। অর্থাৎ এই অনুপাতটা সবসময় কি থাকবে, ধ্রুবক থাকবে। এটা তো এগুলো মুখস্থ কথাবার্তা, এটার প্রমাণটা আমরা এবার একটু দেখার চেষ্টা করি। কিন্তু প্রমাণটা খুবই ইন্টারেস্টিং একটা ঘটনা এখন তোমরা দেখবা। সেটা হচ্ছে, আমরা যদি লিখি কেপলারের, দেখো খেয়াল করো, এখন প্রমাণটা আমি করব কক্ষপথ বৃত্তাকার ধরে প্রমাণ। এখন তোমরা মজার একটা ঘটনা দেখো তো, তোমার কি মনে আছে ক্যাপলার প্রথম সূত্রটা আমি তোমাকে কি শিখাইছি? উপবৃত্তাকার সূত্র শিখাইছি না? ক্যাপলার গলা ফাটাই ফেললো যে এটাও সূর্য যদি হয়, ঠিক আছে, সূর্যকে কেন্দ্র করে উপবৃত্তাকার কক্ষপথে গ্রহগুলা করে, উপবৃত্তাকার কক্ষপথে গ্রহগুলা ঘুরতেছে। বৃত্তাকার কক্ষপথে তো ঘুরে না, কিন্তু ক্যাপলারের থার্ড সূত্রের প্রমাণটা আমরা করতেছি কি, কক্ষপথ বৃত্তাকার ধরে। কেন? ওই কেনর আনসারটা একটু দেওয়ার চেষ্টা করি। দেখো, ধরো এটা হচ্ছে একটা উপবৃত্ত, এটা হচ্ছে তোমার কি, উপবৃত্ত। এখন এই উপবৃত্তের আমরা যদি দেখি, ঠিক আছে, দেখো এই উপবৃত্তের এটা হচ্ছে কেন্দ্র, এই পয়েন্টটা হচ্ছে কি কেন্দ্র। কেন্দ্রকে প্রকাশ করা হয় সি দিয়ে। উপবৃত্তের দুইটা ফোকাস থাকে, একটা এটা আর একটা কি এটা। ধরো এটা এস আর এটা ধরে নিলাম এস প্রাইম, ঠিক আছে। উপবৃত্তের দুইটা ফোকাস থাকে। এখন এই যে দুইটা ফোকাস, উপবৃত্তের কেন্দ্র থেকে ফোকাস পর্যন্ত যেই দূরত্ব, এটাকে বলা হয় হচ্ছে এই। উপবৃত্তের কেন্দ্র থেকে ফোকাস পর্যন্ত যে দূরত্ব, এটা হচ্ছে এই। এখান থেকে উপবৃত্তের কেন্দ্র থেকে ফোকাস পর্যন্ত যে দূরত্ব, ওটা হচ্ছে কি, এই। ঠিক আছে। তাহলে এখন এই জিনিসগুলো তুমি কোথায় শিখবা বলো তো? এই জিনিসগুলো তুমি শিখবা হচ্ছে ম্যাথের মধ্যে। যেমন জিনিসটা কি, যদি তোমাকে প্রশ্ন করি, টার্মটা হচ্ছে উৎকেন্দ্রিকতা। এই টার্মটা কি, উৎকেন্দ্রিকতা। ইকুয়াল টু হচ্ছে √1 - b² বাই a²। তাও যখন a ইজ গ্রেটার দেন বি। সেখানে অনেকগুলো টার্ম আছে, যে উপবৃত্তের ফোকাসের স্থানাঙ্ক কি হবে, এই ফোকাসের স্থানাঙ্ক কি হবে, এখান থেকে এটার দূরত্ব কত। এই জিনিসগুলো যেহেতু তোমরা এখানে ফার্স্ট ইয়ারে শিখো না, এটা তোমরা শিখবে হচ্ছে
ম্যাথের সেকেন্ড ইয়ার কনিক্সে। এই কারণে উপবৃত্ত ধরে তোমাদের বইয়ে প্রমাণটা দেয়া নাই, তোমাদের বইয়ে প্রমাণটা দেয়া আছে কি দি, বৃত্ত ধরে। এই কারণে আমরা বৃত্ত ধরেই প্রমাণটা দেখব। আর দিন শেষে তো এই প্রমাণ আসলে তোমার লাগবে না, তোমার জাস্ট বুঝতে হবে যে এই অনুপাতটা ধ্রুবক থাকে এবং তুমি এটা দিয়ে ম্যাথ করবা, ঠিক আছে? আচ্ছা, বাট বৃত্তাকার প্রমাণটা দেখলেও তুমি মোটামুটি আইডিয়া করে ফেলতে পারবা যে এটা আসলে এভাবেই ঘটে। ধরো এটা হচ্ছে আমাদের বৃত্তাকার কক্ষপথ। বৃত্তাকার কক্ষপথের এখানে হচ্ছে ধরো সূর্য আছে, ঠিক আছে? এখানে আছে হচ্ছে সূর্য, আর এখানে আছে হচ্ছে ধরো আমাদের গ্রহ পৃথিবী, ঠিক আছে? এখানে আছে সূর্য, এখানে হচ্ছে কি আমাদের গ্রহ। তো সূর্যের ভরকে ধরো আমি এম দিয়ে প্রকাশ করলাম, আর গ্রহের ভরকে ধরো আমি m দিয়ে কি করলাম, প্রকাশ করলাম, ঠিক আছে? তাহলে এদের সংযোগকারী যে রেখা সেটা আমরা দিয়ে দিই, এই হচ্ছে তাদের কি সংযোগকারী রেখা, ঠিক আছে? So, এখন তুমি একটা জিনিস জানো যে যেরকম যদি ঘূর্ণায়মান থাকে তাহলে তাদের মধ্যে একটা কি, মানে যে কোনো একটা বস্তু যদি ঘূর্ণনশীল হতে চায় বৃত্তাকার পথে বা ঘূর্ণনশীল হতে চায়, তার কিসের প্রয়োজন আছে? কেন্দ্রমুখী বলের প্রয়োজন আছে। সেই কেন্দ্রমুখী বলের যোগানটা এই ক্ষেত্রে কে দেয়? মহাকর্ষ বল দেয়, ঠিক আছে? তাহলে আমরা যদি প্রথমে লিখি সূর্য এবং গ্রহের মধ্যাকার আকর্ষণ বল, গ্র্যাভিটেশনাল ফোর্স, যেটা Fg ইকুয়াল টু G m s ইন্টু m ডিভাইডেড বাই মধ্যবর্তী দূরত্ব। তো দূরত্ব আমরা ধরে নিলাম কত, r। তাহলে কত, r স্কয়ার। এটা তুমি জানো। এবার এবার লিখবো হচ্ছে আমরা m ভরের গ্রহটি ঘূর্ণায়মান বলে তার কেন্দ্রমুখী বল এফসি, কেন্দ্রমুখী বলকে প্রকাশ করা হয় সেন্ট্রিপেটাল ফোর্স এফসি। কেন্দ্রমুখী বলে তুমি সূত্র জানো, mv² বাই কত, আর। যেহেতু সে আর ব্যাসার্ধ নিয়ে ঘুরতেছে, আর এম কোন এম, যে ঘুরতেছে তার এম, গ্রহ ঘুরতেছে জন্য গ্রহের এম। এছাড়া mv² বাই আর ছাড়াও আমরা আরেকটা সূত্র জানি, সেটা হচ্ছে কি m ওমেগা² আর। এখানে ভি হচ্ছে রৈখিক বেগ আর ওমেগা হচ্ছে কি কৌণিক বেগ, যে কৌণিক বেগে সে ঘুরে। এখন বলো তো, এই কেন্দ্রমুখী বল, এই যে ঘুরতেছে, এই কেন্দ্রমুখী বলের যোগানটা তো কারো না কারো দিতে হয়। এক্ষেত্রে কেন্দ্রমুখী বলের যোগান দেখে মহাকর্ষ বল। তাহলে আমরা কি বলতে পারি না, শর্ত মতে, শর্ত মতে কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে কে, কোন বল? Fg ইকুয়াল টু কত, Fc। কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে কোন বল? মহাকর্ষ বল। ঠিক আছে, বলা যায়, বলা যায়। ওকে, এবার দেখো, তাহলে আমরা Fg এর জায়গায় বসাই দিই G m s m ডিভাইডেড বাই আর স্কোয়ার, আর এখানে আমরা লিখলাম m ওমেগা² আর। ঠিক আছে, দেখো তো, স্মল এম চলে যাবে, এখানে থাকে G m s বাই কত, আর² আর এখানে থাকে ওমেগা²। আচ্ছা, এটা তো ছোট হাতের আর না, এটা হচ্ছে বড় হাতের আর, ঠিক আছে? ওকে, সো এখানে আসলো ওমেগা² আর। এবার তুমি খেয়াল করো, আর² এখানে আছে আর, তাহলে এখানে একটা আর কমে যাবে, তাহলে এখানে থাকলো G m s বাই আর ইকুয়াল টু ওমেগা²। ঠিক আছে, এখন তোমার এই সূত্রটা কি ছিল, T² এবং আর। তো পর্যায়কাল, এখানে কি কোনো পর্যায়কাল এখন আসছে? আসে না, কিন্তু তুমি নিউটনের বলবিদ্যার মধ্যে শিখছো, বলো ওমেগা ইকুয়াল টু তুমি কি জানো, 2π/t। ঠিক আছে, তাহলে এই সূত্রটা যদি আমরা এখানে বসাই দিই তাহলে তো হয়ে যাচ্ছে, তাই না? বসাই দিয়ে আসো, লিখলাম G m s/r ইকুয়াল টু 2π/t হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে আসো এটাকে আমরা এক সাইডে নিয়ে আসি, ঠিক আছে? ওকে, সো এবার তুমি খেয়াল করো, এখান থেকে কি লেখা যায়? লেখা যায় G m s/r ইকুয়াল টু 4π² কত, t²। তাহলে এবার t² কে পাশে নিয়ে আসো। আচ্ছা, দেখো এখানে আমাদের একটা ভুল হয়েছে, এই যে আরটা, এটা তো আর আর কাটাকাটি যাবে না, এই আরটা এই পাশে আসবে এবং আর কিউব হয়ে যাবে, ঠিক আছে? একটু খেয়াল করো।
এই আরটা যখন এই পাশে আসবে তখন এটা হয়ে যাবে কত, আর কিউব। এটা হয়ে যাবে আমাদের আর কিউব। এটা হয়ে যাবে আমাদের আর কিউব। ওকে, নো প্রবলেম। সো এখন এই টি স্কয়ারটা তুমি এই পাশে নিয়ে আসো। টি স্কয়ার বাই আর কিউব সমান তুমি এখানে পাচ্ছ 4 পাই স্কয়ার বাই জি এম এস। এবার ইন্টারেস্টিং বিষয়টা খেয়াল করো তো, 4 ফিক্সড মান, পাই এর ফিক্সড মান, জি এর ফিক্সড মান, এম এস এর অর্থাৎ সূর্যের ভরের মান ফিক্স। তাহলে এই পুরা জিনিসটা, এই পুরা অংশটা কি ধ্রুবক হয়ে গেল না? এই পুরো অংশটা কি হয়ে গেল, ধ্রুবক। তাহলে এখান থেকে আমরা বলতে পারি, কি বলতে পারি বলো, টি স্কোয়ার বাই আর কিউব ইকুয়াল টু হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে টি স্কোয়ার বাই আর কিউব যদি কনস্ট্যান্ট হয়, এটাই তো ছিল আমাদের কি, কেপলারের থার্ড ল। বুঝছি? তাহলে কেপলারের থার্ড লটা কি? কেপলারের থার্ড ল হচ্ছে সূর্যকে কেন্দ্র করে যে উপবৃত্তাকার কক্ষপথে আমাদের গ্রহগুলো ঘুরবে, তাদের পর্যায়কালের বর্গ কার গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক। আসো এটা একটা ম্যাথ করে ফেলি আমরা সাথে সাথে। চারদিকে শুক্র ও পৃথিবীর কক্ষপথের ব্যাসার্ধের অনুপাত দেয়া আছে। ব্যাসার্ধের অনুপাত দেয়া আছে একটা আমাদেরকে। এবং পৃথিবীতে বসে 365 দিনে কি হয়, এক বছর। অর্থাৎ পৃথিবী পর্যায়কাল কত, 365 দিনে সে একবার ঘুরে আসে। তাহলে শুক্রতে কত দিনে এক বছর হয়, এটা আমাদেরকে বের করতে হবে। আসো এটা খুবই সহজ ম্যাথ, কিন্তু এরকম একটা ম্যাথ তোমরা ইজিলি তোমাদের কলেজের মিড টার্ম পরীক্ষায় পেয়ে যেতে পারো। ঠিক আছে? তাহলে প্রথমে আসো, আমাদেরকে কি দেয়া আছে হচ্ছে কি, শুক্র অনুপাত, এটা আমাকে দেয়া আছে হচ্ছে ব্যাসার্ধ, কত দেয়া আছে, 54:75। ধরো শুক্রটা আমি ধরে নিচ্ছি R1, পৃথিবীটা আমি ধরে নিচ্ছি R2। সো R1:R2 সমান দেয়া আছে আমাকে 75, অর্থাৎ R1/R2 সমান আমাকে দেয়া আছে 54/75। দেন পৃথিবীর যেটা পর্যায়কাল T2, এটা আমাকে দেয়া আছে কত, 365 ডে। দেন আমাকে বলছে আইডেন্টিফাই শুক্রের পর্যায়কাল কত। এসব বের করে ফেলি। তাহলে আমরা এখন জানি, আমরা জানি, ঠিক আছে, সব জানো তোমরা, দুষ্টের দল। ঠিক আছে? তো আমরা কি জানি, T1 স্কোয়ার বাই, আচ্ছা সূত্রটা একটু ওইভাবে দেখাই। দেখো, তুমি জানো এটা, টি স্কোয়ার বা সি স্কোয়ার সমানুপাতিক আর কিউব। টি স্কোয়ার বাই আর কিউব ইকুয়াল টু কনস্ট্যান্ট। তার মানে তুমি এখান থেকে এরকম লিখতে পারবা কিনা বলো, T1 স্কোয়ার বাই R1 কিউব সমান T2 স্কোয়ার বাই R2 কিউব সমান, এরকম করে আমরা এন সংখ্যক লিখতে পারবো কিনা বলো, হাজার হাজার লিখতে পারবো, তাই না? এরকম আমরা লিখতে পারবো। সো ওইটাই আমরা এখন অ্যাপ্লাই করবো। ঠিক আছে? লিখবো কি, T1 স্কোয়ার বাই R1 কিউব ইকুয়াল টু T2 স্কোয়ার বাই, যাদের ক্যালকুলেটর হাতে আছে করে ফেলো, করে ফেলো, বসাও। R1 R2 গুলাকে এক পাশে আনো, তাহলে আমরা লিখতে পারি T1 স্কোয়ার বাই T2 স্কোয়ার ইকুয়াল টু R1/R2 হোল কিউব। টি ওয়ান কত, টি ওয়ান আমরা বের করবো, T2 বের করতে হবে। তাহলে T1 সমান, R1 এর মান বলো, 54/75 কিউব ইন্টু T2 স্কোয়ার করো, T2 স্কোয়ার করো 365 স্কোয়ার, দেন রুট করে দাও। ঠিক আছে? এটা কত আসে, এটা আসে হচ্ছে 223 দিন। ঠিক আছে, ডান। কেপলারের থার্ড ল থেকে ম্যাথ হবে, এবং এই টাইপেরই ম্যাথ হবে, কোনো না কোনো একটা গ্রহের এরকম দিন সংখ্যাই তোমাকে বের করতে বলবে। ওকে, সো আমাদের কিন্তু শেষ, কি শেষ, কেপলার শেষ। কেপলার ফার্স্ট ল উপবৃত্তের সূত্র, সেকেন্ড ল ক্ষেত্রফল সূত্র, থার্ড ল হচ্ছে আবর্তনকাল বা সময়ের সূত্র। যেখান থেকে মেইনলি তোমার কি আসবে ওটা বলে দিই। ঠিক আছে? যেগুলো প্রমাণ দেখাইছে, কোনো প্রমাণ আমার লাগবে না দিন শেষে। আমার লাগবে হচ্ছে কেপলারের প্রথম সূত্রের নামটা, উপবৃত্ত, ক্ষেত্রফল সূত্র, আবর্তনকাল, সেই তিনটার নাম তোমার লাগবে। উপবৃত্ত সূত্র কি লাগবে, ক্ষেত্রফল সূত্র কি লাগবে, পর্যায়কালের সূত্র কি লাগবে, প্লাস পর্যায়কালের এই সূত্রটার আমাদের ম্যাথও লাগবে। ঠিক আছে? এইচএসসি ফিজিক্সের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস কি জানো, তোমার কি লাগবে এটা তোমার জানা। তুমি যদি গদবাঁধা সব পড়ো, প্রমাণ মুখস্থ করো, দিন শেষে তুমি লুজার হবা। ঠিক আছে? টেকনিক্যাল পড়ালেখা করবা, কাট টু কাট যা পড়বো তাই আসবে। ওকে?